আপনি আসলে সেক্সটাকে আসলে কিভাবে দেখেন? বা কিভাবে দেখা উচিত? আগুন যেরকম পুড়ে ছারখার করে দেবে, ঠিক পানি যেরকম আপনাকে ডুবিয়ে মারবে, ঠিক একইভাবে সেক্স এমন একটা ড্রাইভ যেটা যেমন খুব গুরুত্বপূর্ণ উপাদান, সেটা যদি নিয়মতান্ত্রিকভাবে ব্যবহৃত না হয়, আজকের এই রাতে আপনি অবৈধ ১০ জন নারীর সঙ্গ চান, নারীকে উপভোগ করতে চান। এইটা আপনার সেকুলার ব্যবস্থায় সম্ভব, ইসলামে এটা সম্ভব না। ডিস্ট্রাক্ট হয়ে গেছে এটা আমরা কিভাবে বুঝবো? বা কখন আমরা ধরতে পারি যে এই যে সেক্সের মতো যে একটা পাওয়ার এটা ডিস্ট্রাক্ট হয়ে গেছে বা এটা সঠিক মতো ব্যবহার হচ্ছে না? নারীর ভিতরে সে হলো ইমোশনাল বিইং, ঠিক আছে? সো ইমোশনাল বিইং হওয়ার কারণে তার ভিতরে ইমোশনটা হলো আপনার প্রবল আর রেশনালিটি কম। পুরুষ আপনার সেক্সুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ থাকে, সে কোনো রকম মেন্টাল অ্যাটাচমেন্ট ছাড়া, ইমোশনাল অ্যাটাচমেন্ট ছাড়াও সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হয়ে যেতে পারে। পিতৃ পরিচয় যে মুছিয়ে দিতে চায়, মাতৃ পরিচয়, তার মানে হলো সে মূলত এই যে অবৈধ সম্পর্কের অবৈধ যৌনতার মাধ্যমে উৎপাদিত সন্তানের যেন পুরুষের কোনো দায়ভার যেন নিতে না হয়। নারীরা মনে করতেছে এটা মূলত নারীর অধিকার, এটা যে পুরুষরা বানিয়েছে পুরুষকে মূলত এসকেপ রুট দেওয়ার জন্য। ধর্ষণ বন্ধ করার জন্য শুধুমাত্র ভালোভাবে যদি বিয়ে হয়ে যায়, স্বাভাবিকভাবে বিয়ের যে কালচারটা আছে এটাকে যদি এস্টাবলিশ করা যায়, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ইসলাম কি শুধুমাত্র এই সলিউশনটা দেয় নাকি তাদের আরও কোনো সলিউশন আছে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। এই তো গত সপ্তাহ মাগুরায় একটা ধর্ষণের ঘটনার পর থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে আরও অনেকগুলো ঘটনা আমাদের সামনে এসেছে। সো এই যে রেপের সমস্যাটা, এটা পৃথিবীব্যাপী অনেক বেশি বেড়ে চলেছে দিনের পর দিন। এটা কিভাবে হয়, কেন হয়, এটার আলটিমেট সলিউশন কি, এইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আহমদ রফিক ভাইয়ের সাথে কথা বলবো। সো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত। ভাই আমরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো জানি যে সেক্সুয়াল যে ডিজায়ার এটা তো মানুষের একটা স্বভাবজাত চাহিদা। এখন আমরা দেখি কি যে এটার কারণে ধরেন মানুষজন যেমন অপরাধ করছে, অনেক ক্রাইমে জড়িয়ে পড়ছে। একই সাথে দেখা যায় যে এটার উপর ভিত্তি করে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম মানুষ টিকে আছে, মানব প্রজন্ম টিকে আছে। সো এই যে দুই দিকে দুইটা রকম বিষয় হয়। সো এই জায়গা থেকে আপনি আসলে সেক্সটাকে আসলে কিভাবে দেখেন বা কিভাবে দেখা উচিত? আলহামদুলিল্লাহ আহলি ওসলাতুলি আহলিহা। হুম। দেখেন, আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীকে এবং এই মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং এর একটা ধারাবাহিকতা বজায় রাখার একটা প্রক্রিয়া আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের ভিতরে দিয়েছেন। ঠিক আছে? আপনি দেখবেন যে আহ, মানুষ না, বরং আপনার এই গাছপালার ভিতরেও পরাগায়নের একটা ব্যাপার হুম। থাকে। তো মানুষের যে জৈবিকতা, এই জৈবিকতার প্রধান যে পারপাস, সেই পারপাসটা হলো মানব সভ্যতার ধারাবাহিকতা রক্ষা। এটা হলো এর মূল মূল পারপাস। কারণ। তবে আল্লাহ রব্বুল আলামিন হলেন এমন এক মহান স্রষ্টা, যিনি তার সৃষ্টিকে যে একটা নিপুণতা দান করেন এবং এর ভিতরে যে একটা শৈলী স্থাপন করেন এবং এর ভিতরে তিনি কেবল একটা কেবল একটা পারপাসই সার্ভ করেন না, সেটা অনেক সময় অনেকগুলো পারপাস একই সাথে সার্ভ করেন এবং এগুলোর ভিতরে একটা মানবিকতা থাকে, একটা সৌন্দর্য থাকে। ইট ইজ লাইক, মানে আমরা যদি একটা অন্য উদাহরণ দিয়ে দেখি, যেমন ধরেন মানুষ গাড়ি বানাইছে। হুম। তো মানুষ বানিয়েছে গাড়ি, গাড়ির এনার্জি দরকার। তো মানুষ কিন্তু গাড়িকে তেল দেয় আচ্ছা। চলার জন্য। তো মানুষ গাড়িকে তেল দেয়, তেল থেকে সে এনার্জি নেয়, গাড়িটা চলে। এটা হলো মানুষের বানানো জিনিস। দেখেন, এখানে আর কিছু নাই। না। ঠিক আছে? মানুষ গাড়ি কিন্তু তেল খাওয়ার সময় মজা পায় না। না। সে নানা রকম আইটেমের তেল চায় না, শুধু পারপাসটা সার্ভ করে। শুধু তার পারপাসটা সার্ভ করে। কিন্তু আপনার বিপরীতে আপনি যদি দেখেন যে আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, এই মানুষের এনার্জির জন্য খাবার দরকার। কিন্তু দেখেন যে খাবারের ভিতরে আল্লাহ যদি চাইতেন যে কোনো টেস্ট থাকবে না, তুমি শুধু বেঁচে থাকার জন্য গলধকরণ করবা, শুধু এনার্জিটা আসবে। শুধু এনার্জিটা আসবে, তাও কিন্তু আমরা খেতাম। হ্যাঁ। কিন্তু আল্লাহর সৃষ্টির শৈলীটা কেমন, যে আল্লাহ মানুষকে বেঁচে থাকার জন্য, এনার্জির জন্য খাবার দিয়েছেন, কিন্তু সে খাবারগুলোতে এত চমৎকার স্বাদ দিয়েছেন, এত বৈচিত্র্য। এত বৈচিত্র্য দিয়েছেন এবং এই সকল স্বাদ এবং এই বৈচিত্র্যকে আস্বাদনের জন্য আপনাকে একটা জিহ্বা দিয়েছেন।
যেটার উপরে আপনি মানে একটু পর পর এক একটা স্বাদ, এক একটা টেস্ট আপনি দিচ্ছেন এবং আপনার জিহ্বা আপনাকে প্রত্যেকটা টেস্ট আলাদা করে আস্বাদন করে আপনাকে জানাচ্ছে এটার স্বাদ এরকম, এটা ইউ জাস্ট ইম্যাজিন হুম, যে এটা একটা সিম্পল ব্যাপার ছিল। আপনার এনার্জি দরকার, আপনার গাড়ির ভিতরে যেরকম তেল ঢুকানো দরকার, আপনার ভিতরে ওরকম খাদ্য ঢুকাইলেই তো হতো। এইটাই হলো শৈল্পিকতা, চূড়ান্ত মাত্রার শৈল্পিকতা। সৃষ্টির মধ্যে শিল্প হলো এটা। একটা ইতকান বলে যেটাকে। হ্যাঁ, মানে হলো যে আপনি একটা জিনিসকে পারপাস সার্ভ করবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেটা আর কত সুন্দরভাবে আপনি করতে পারেন। ঠিক আছে? কত রকম মাল্টিপারপাস এটার মধ্যে অ্যাড করা এটার যায়। মধ্যে অ্যাড করা যায়। ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ধারাবাহিকতা রক্ষার জন্য আ এই মানুষের জৈবিক চাহিদার একটা ব্যাপার দিয়েছেন। দেখেন, এই উপাদানটা আপনার দাম্পত্য জীবনে, তারপরে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ পারপাস যে আছে, অনেকগুলো আ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে, দাম্পত্য জীবনে আপনার অনেকগুলো পারপাস সার্ভ করে এই মানুষের সেক্স ড্রাইভ। সো ইট ইজ ভেরি ইম্পোর্ট্যান্ট মানে মানুষের সমাজের জন্য। তো এখন যেকোনো আ গুরুত্বপূর্ণ উপাদান যা কিছু আছে এই মানুষের মানে সৃষ্টির ভিতরে যা কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে, প্রত্যেকটা জিনিসকেই আপনার প্রপার ইউটিলাইজেশনের কিছু পদ্ধতি আছে। আপনি যদি সেই পদ্ধতিতে সেটাকে ব্যবহার না করেন, তাহলে যেটা যত পাওয়ারফুল সেইটা যদি আপনি আ মানে পতচ্যুত হয়, মানে আপনার ট্র্যাক ট্র্যাক থেকে হারায় ফেলে, হারায় ফেলে, তখন তার ডিজাস্টার তত বেশি হবে। তত বেশি হয়। তো যেটা বলছিলাম যে মানুষের সেক্স ড্রাইভ এইটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড পাওয়ারফুল একটা উপাদান মানে মানুষের মধ্যে। এটা যদি সঠিকভাবে ব্যবহার না হয় এবং ডিস্ট্র্যাকশন হয়, ট্র্যাক থেকে যদি বাইরে চলে যায়, তাহলে একটা মহা ফাসাদ তৈরি হওয়ার আশঙ্কা আছে। আমরা যদি সিম্পল উদাহরণের মাধ্যমে দেখি, যে দেখেন আপনার পানি মানে ন্যাচারাল রিসোর্সেস এগুলোর কথা যদি বলি, এগুলো কিন্তু প্রত্যেকটার একটা হিউজ পাওয়ার আছে। দেখেন পানি কি করে? পানি গোটা মানে দেশকে ডুবিয়ে দিতে পারে, গোটা একটা জনপদকে ধ্বংস করে দিতে পারে, তাই না? অথচ পানি কিন্তু আমাদের জন্য খুব জরুরি একটা উপাদান। সো পানি যখন তার যেখানে থাকার যেভাবে সেটাকে ইউজ হওয়া দরকার, যে পদ্ধতিতে যেখানে সেটা থাকা দরকার, সেটা যদি সেখান থেকে ওভারফ্লো করে অন্যদিকে যায়, তখন কি হয়? বিপদ হয়, বিপদ হয়। তাই না? আপনি ধরেন আপনার বাসায় আপনি গ্যাস ইউজ করেন না? হুম, সো গ্যাসের যে লাইনটা, আপনি যে আগুনটাকে আপনি ব্যবহার করেন, ইটস ভেরি পাওয়ারফুল। আপনি একটু এদিক সেদিক হলে গোটা বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। সো আপনি কিন্তু গ্যাসটাকে ইউজ করেন। সো গ্যাসটাকে ইউজ করেন কিভাবে? এটার জন্য আপনার নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের পাইপ আছে। সেই পাইপের মধ্য দিয়ে নির্দিষ্ট সিলিন্ডারের ভিতরে এসে থাকে। নির্দিষ্ট লাইন দিয়ে আসে। সেই লাইন যেন কোনো লিক না হয় সেটার ব্যাপারে অনেক প্রিকশনারি ব্যবস্থা নেওয়া হয় এবং গ্যাস যেন যখন আপনি জ্বালাচ্ছেন না তখন যেন খোলা না থাকে সেটা নিশ্চিত করা হয়। তারপরে যদি আপনার লিকেজ হয়, বড় রকম অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তার মানে হলো যে পানি, আবহাওয়া মানে বাতাস কিংবা আগুন, এগুলো যেরকম গুরুত্বপূর্ণ উপাদান সৃষ্টির ভিতরে, এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি রাইট ওয়েতে ইউজ করবেন, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে কি দিবে? কল্যাণ দিবে, খায়ের দিবে। আপনার ভালো কাজে এটা ব্যবহার হবে এবং আপনি উপকৃত হবেন। আর যদি এটা তার পথ থেকে বিচ্যুত হয়, ঠিক আছে? এবং যদি আপনার যেভাবে সেটা ব্যবহার করার কথা ছিল, সেটা না করে যদি সেটা অন্যত্র মানে ছড়িয়ে পড়ে, তাহলে আপনার বিপদ অবশ্যই। অত্যাসন্ন। বিপদ মানে অবশ্যম্ভাবী। এটাকে আপনি ঠেকাতে পারবেন না। আগুন যেরকম পুড়ে ছারখার করে দেবে, পানি যেরকম আপনাকে ডুবিয়ে মারবে, ঠিক একইভাবে সেক্স এমন একটা ড্রাইভ যেটা যেমন খুব গুরুত্বপূর্ণ উপাদান, সেটা যদি নিয়মতান্ত্রিকভাবে ব্যবহৃত না হয়, উম তাহলে এটা গোটা সমাজকে, সমাজের যে মানে মানে ব্যালেন্স, ঠিক আছে? এটাকে ধ্বংস করে দিতে পারে। গোটা সমাজকে আপনার নষ্ট করে দিতে পারে একেবারে। গোটা সমাজকে আপনার যে সমাজের যে স্থিতিশীলতা, এটাকে ধ্বংস করে দিতে পারে যদি এটা রাইটলি ইউটিলাইজড না হয়। সো ভাই এই এই যে পাওয়ারটা, এই সেক্সের পাওয়ারটা, এটাকে ধরেন স্বাভাবিকভাবে মানুষজন বিয়ের মাধ্যমে এই চাহিদাটাকে পূরণ করে। এটা হচ্ছে স্বাভাবিক ওয়ে বা
রাইট ইউটিলাইজেশন হচ্ছে এইভাবে হবে। সো এটার মানে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, এটা আমরা কীভাবে বুঝবো বা কখন আমরা মানে ধরতে পারি যে এই যে সেক্সের মতো যে একটা পাওয়ার, এটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে বা এটা সঠিক মতো ব্যবহার হচ্ছে না? এটার দুটো মানে জিনিস। সংজ্ঞাগুলো কীরকম হবে? প্রথমত ব্যাপারটা হলো সেক্স, এটা কি আমি যে একটা পাওয়ার বলছি, এটা একটা জিনিসটা দেখেন যে পুরুষের ভিতরে যে হরমোনাল প্রভাবের কারণে আপনার এই উম, পুরুষের এই জৈবিকতার যে ব্যাপারটা থাকে, এই ব্যাপারটা শুধুমাত্র তার সেক্স এবং জৈবিক চাহিদার সাথেই সংশ্লিষ্ট না। পুরুষের পুরুষ সুলভ যে সকল কাজকর্মগুলো আছে, হুম, আপনি ধরেন আহ, বড় বোঝা বহন করা, ঠিক আছে, ভারী কাজ করা, কষ্টকর কাজ করা, তো সমাজ দেশকে পরিচালনা করা, রাজনীতি করা, ঠিক আছে, আপনার রাষ্ট্র পরিচালনা করা, তারপরে মারামারি করা, যুদ্ধ করা, বিগ্রহ করা, পুরুষ ঠিক সুলভ আছে, যে কাজগুলো আছে। আপনার সোসাইটিকে প্রটেক্ট করার জন্য আপনার রক্ত দেওয়া, এই যে পুরুষ সুলভ যত কাজগুলো আছে, এই কাজগুলোর পিছনেও কিন্তু এই একই হরমোন কি দায়ী। আপনার ভূমিকা রাখে। হুম, সো পাওয়ারটা আসলে বুঝতে হবে যে পাওয়ার, আমি যখন বলছি সেক্স ইজ পাওয়ার, মানে এটার অর্থটা কি, ঠিক আছে? এটা হলো যে এক এটা আপনার ভিতরে যে পৌরুষের যে প্রভাব, এই প্রভাবটা বজায় রাখার জন্য আপনার এই হরমোনাল ব্যালেন্স দরকার, হরমোনাল ইমপ্যাক্ট আপনার দরকার। হরমোনাল ইমপ্যাক্টের সাথে আপনার এই জৈবিক চাহিদাটাও আপনার ভিতরে প্রস্তুত হবে। ঠিক আছে? ইট ইজ লাইক, আপনি ধরেন আপনি বাতাস চাচ্ছেন, খোলা বাতাস চাচ্ছেন। তাহলে আপনি জানলাটা তখন খুলবেন। হুম, তো জানালাটা যখন আপনি খুলবেন তখন খোলা বাতাস আসবে, সাথে কিন্তু একটু ধুলাবালিও আসবে। হুম। সো আপনাকে এটা বুঝতে হবে যে এর যেরকম অনেকগুলো ইমপ্যাক্ট আছে, সো এর কখনো কখনো এর নেগেটিভ ইমপ্যাক্টও আছে। সো এটাকে যখন আপনি রাইটলি ইউটিলাইজ করবেন তখনই আপনি ভালোটা গ্রহণ পাবো। করতে পারবেন, খারাপটা থেকে মুক্ত থাকতে পারবেন। আর যখন যদি আপনি সেভাবে ব্যবহার না করেন, খারাপটা যদি আপনি প্রমোট করেন কিংবা খারাপ ওয়েতে ব্যবহার করেন, তখন আপনার মানে কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হবে। ঠিক আছে? সো এই যে আপনি যে এই পাওয়ারটাকে ইউটিলাইজ করার যে ব্যাপারটা বললেন, এটা তো শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে বলছেন। সো নারীদের ক্ষেত্রেও কি বা ব্যাপারটা সেম কিনা, বা দুইজনের আসলে মানে সাড়াটা কেমন হয়? কার কেমন হয়? পার্থক্য আচ্ছা, আছে এখানে কিনা কোনো? ব্যাপারটা হলো যে দেখেন যে অ্যাজ এ হিউম্যান বিইং অ্যাজ এ হিউম্যান বিইং আপনার কিছু জিনিস সবার মধ্যেই শেয়ার্ড থাকে। বাট তার স্পেসিফিক রোলের কারণে তার ভিতরে একেকজনের ভিতরে একেকটা জিনিসের আপনার আ মানে পরিমাণ বেশি থাকে এবং এটার প্রভাব বেশি থাকে। ইটস লাইক যে আ ধরেন পুরুষ হলো রেশনাল বিইং, ঠিক আছে? কিন্তু তার ভিতরে কি ইমোশন নাই? আচ্ছা। আছে। বাট রেশনালিটি অ্যান্ড ইমোশন, এই ২ টা জিনিসের ভেতরে পুরুষের ভিতরে রেশনালিটি হলো গিয়ে অধিকতর প্রবল, আর ইমোশনাল যে পার্টটা এটা তুলনামূলক কম। কম। নারীর ভিতরে সে হলো ইমোশনাল বিইং, ঠিক আছে? সো ইমোশনাল বিইং হওয়ার কারণে তার ভিতরে ইমোশনটা হলো আপনার প্রবল আর রেশনালিটি কম। বুঝতে পারছেন? হ্যাঁ। এজন্য একটা মজার আ তথ্য শেয়ার করি আপনার সাথে যে, আপনি দেখবেন অনেক দেশের আইনে আপনি অনেক সময় দেখবেন যে আমাদের দেশে শোনেন না যে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়, হ্যাঁ? বিয়ের প্রলোভনে ধর্ষণ। বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হয়, বলা হয়। তো এক্ষেত্রে কিন্তু অধিকাংশ সময় আসলে কি হয়? যে মূলত এই যে ধর্ষণটা, এটা আসলে ধর্ষণ ছিল না। এটা কিন্তু একটা মিউচুয়াল এগ্রিমেন্টে মানে হয়েছে। সেক্স ছিল। মানে ব্যভিচার ছিল এটা। তো এটা কখন ধর্ষণ বানানো হয়? যখন দেখা যায় যে ছেলে হয়তো তাকে কোনো বলছে তাকে, "তোমাকে বিয়ে করব। আমরা তো কিছুদিন পরেই বিয়ে করে ফেলব। সো আ তুমি না করো না।" মেয়ে অনেক সময় এটার দ্বারা প্রভাবিত হয়। সে হয়তো ভাবে যে আমি যদি তাকে অ্যাক্সেস করতে না দিই তাহলে সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। ঠিক আছে? তো তখন সে হয়তো তাকে অ্যাক্সেস করতে দেয়। সো এভাবে ঘটে ব্যাপারটা। তার মানে কি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। তখন তো এটা তো মানে আপনি যদি রেপ বলতে চান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। ধর্ষণ তো মানে বাই ফোর্স যেটা হয় সেটাকে আপনি ধর্ষণ বলতে পারেন। ফোর্স যদি না থাকে তখন সেটা তো ধর্ষণ থাকে না। তখন সেটা ব্যভিচার থাকে। ব্যভিচার, জি না। তো অধিকাংশ ক্ষেত্রে আমি বলব যে অলমোস্ট 100% ক্ষেত্রেই যে ক্ষেত্রে আপনার প্রলোভন দেখিয়ে বলে, এটা মূলত যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু তার সম্মতি থাকে। হ্যাঁ। তাহলে পরে যদি আপনি প্রলোভন দেখিয়ে ধর্ষণের কথা বলেন, স্টিল এটা একটা ভ্যালিডিটি কেন পায়? ভ্যালিডিটিটা এইজন্য পায় যে এটা একটা অ্যাকসেপ্টেবল ফ্যাক্ট
যে নারী হলো ইমোশনাল বিইং, তাকে ম্যানুপুলেট করা যায় সহজে, তাকে ইনফ্লুয়েন্স করা যায় সহজে, তাকে ফুসলানো যায়, তাকে ফুসলিয়ে তাকে বিপদে ফেলানো যায়। সো এই যে কথাটা আমি আগে বলেছিলাম হুম, যে নারী হলো ইমোশনাল বিইং, সো এই ইমোশনাল বিইং হওয়ার কারণে সে মেন্টালি একটু ভালনারেবল থাকে, তাকে প্রভাবিত করা যায়, তাকে ইনফ্লুয়েন্স করা যায়, তাকে ম্যানুপুলেট করা যায়, তাকে ফুসলানো যায়। ব্যাপারটা বুঝছেন? হুম, হুম। এই কারণে কিন্তু আইন এসে আবার তাকে ওই প্রোটেকশনটা দেয় ওই যে হ্যাঁ, স্পেসটুকু দেয়। যদিও এই ক্ষেত্রে নারীর ইয়ে ছিল, কি বলে, ওই সময় কনসেন্ট ছিল, কিন্তু মূলত এই কনসেন্টের পিছনে কোনো না কোনোভাবে তাকে ফুসলিয়ে মূলত কনসেন্টটা নেওয়া হয়েছে। এইটা ব্যাপারটা এমন ছিল না যে পরিপূর্ণভাবে সে একেবারে মানে সকল পরিস্থিতি বিশ্লেষণ করে স্বেচ্ছায় সজ্ঞানে পরিপূর্ণ মানে কনসেন্টের সাথে। মানে মানে পরিপূর্ণভাবে সে অ্যাগ্রি করেই, মানসিকভাবে নৈতিকভাবে অ্যাগ্রি করেই সে এটাতে গেছে। ব্যাপারটা এরকম সবসময় থাকে না। এই কারণে যখন আপনার এই যদি মানে এই ফুসলিয়ে যদি তাকে অ্যাক্সেস করা হয়, তখন পরবর্তীতে আইন আবার তাকে প্রোটেকশন দেয়। যদিও ব্যাপারটাকে যদি আপনি ওই হালকাভাবে যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে এটা আসলে ফোর্স ছিল না। এটা তার কনসেন্ট ছিল। আমেরিকান আইনেও এই ব্যাপারটা আছে যে আপনার ওই বন্ধু যদি কাউকে প্রলোভন দেখায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বা কোনো গিফট-টিফট দিয়ে বা ধরেন কোথাও নিয়ে আ মানে ম্যানিপুলেট করে এরকম যদি মানে ফিজিক্যাল রিলেশন করে, পরবর্তীতে আপনার যদি সে নিজেকে মামলা এটা করে। মামলা করে, তাহলে তাকে প্রোটেকশন এই সুযোগটা দেওয়া হয় আরকি। সুযোগটা দেওয়া হয়। সো মানে ইসলামিক আইনেও কাজী এই ধরনের বিষয়গুলোকে কনসিডারেশনে আনতে পারেন। এটা স্কোপ তাদের জন্য আছে, পরিস্থিতি ব্যাখ্যা করে যে আসলে ব্যাপারটা কী ছিল। সো মূল যে কথাটা বলেছিলাম সেটা হলো উইমেন আর ইমোশনাল বিইং। ঠিক আছে? তার ভিতরে ইমোশন প্রবল, লজিক্যাল লজিক্যাল যে মাইন্ডসেট, রেশনাল মাইন্ডসেট, এটা হলো তুলনামূলক কম। সো এ কারণে পুরুষ আপনার মানে সেক্সুয়াল বিহেভিয়ারের ক্ষেত্রে অ্যাগ্রেসিভ থাকে, হ্যাঁ? এবং আপনার সে কোনো রকম মেন্টাল অ্যাটাচমেন্ট ছাড়া, ইমোশনাল অ্যাটাচমেন্ট ছাড়াও সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হয়ে যেতে পারে। হ্যাঁ। এ কারণে আ আপনার দেখবেন যে আ মানে এই যে ধরনের আ মানে রেইপ বা এই ধরনের ঘটনাগুলো ঘটে, দেখবেন এখানে তো আসলে পুরুষের কোনো আ ইয়ে থাকে না, মানে কি বলে, মেন্টাল অ্যাটাচমেন্ট থাকে না। এখানে কোনো ভালোবাসার সম্পর্ক নেই। তারপরেও সে এটা করে। এটা করতে পারে, করে কেন? সে আসলে উইথআউট হ্যাভিং অ্যানি মেন্টাল অর অ্যাটাচমেন্ট, সে কেবলমাত্র মানে নারীর সাথে যে ফিজিক্যাল রিলেশনটা, শুধু ফিজিক্যাল রিলেশন, এইটাকেও সে এনজয় করতে পারে, করে। ঠিক আছে? এইজন্য আপনার পুরুষের দিক থেকে এই ধরনের দুর্ঘটনাগুলো বেশি ঘটে। আর নারীরা হলো ইমোশনাল বিইং। সে অ্যাকচুয়ালি একটা মেন্টাল অ্যাটাচমেন্ট ছাড়া, একটা ভালোবাসার সম্পর্ক ছাড়া, একটা টেকসই সম্পর্ক ছাড়া, একটা মিউচুয়াল কনসেন্ট ছাড়া, কিংবা একটা লিগ্যাল ফ্রেম ছাড়া, ঠিক আছে? মূলত সে সেক্সকে এনজয় করতে পারে না। সে সাড়া দেয় না। ঠিক আছে? এটা হলো আপনি সৃষ্টির ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের রেখে দেওয়া একটা অদৃশ্য, কিংবা এটা আপনি যদি বস্তুগতভাবেও ব্যাখ্যা করেন, দৃশ্যমানও আপনি বলতে পারেন, এটা একটা ব্যালেন্স। আপনি ধরেন যে পুরুষগুলো যেরকম অ্যাগ্রেসিভ, নারী যদি বিপরীতে ওইভাবে মানে রিসিভ করত, বা ওইভাবেই তাকে সে যেরকম, পুরুষ যেরকম মানে ইররেসপেক্টিভ অফ লিগ্যাল ইললিগ্যাল, ধরেন সে শুধু এটা চায়, তার ভিতরে এই ডিজায়ারটা এত বেশি, নারী যদি সাথে সাথে ওরকম রেসপন্স করতো কিংবা তার মতন অ্যাগ্রেসিভ হইতো, টোটাল কেওয়াস হয়ে যেত। ঠিক আছে? সমাজে মানে মানে কি, তাহলে ব্যাপারটা এমন হতো যে নারী এবং পুরুষ কেবল সুযোগেরই অপেক্ষায় আছে পরস্পরকে পাওয়ার। ব্যাপারটা আসলে তা নয়। নারীরা অনেক বেশি প্রটেক্টিভ। নারীরা মানে নিজেদেরকে রক্ষা করার, নিজেরা এই কাজে এঙ্গেজ না হওয়ার প্রণোদনা, তারা মনস্তাত্ত্বিকভাবে নিজেদের ভিতর থেকেই অনেক লাভ করে। ইভেন ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন, আপনি ধরেন তার ধর্ম তার নাই। ঠিক আছে? সে ধরেন বিধর্মী কিংবা অন্য কোনো ধর্মী, এমনকি কোনো ধর্ম তার নাই, নাস্তিক বা কিছু। স্টিল সে কেবলমাত্র আ মানে মানে কোনো রকম মানসিক সম্পর্ক ছাড়া, ভালোবাসার সম্পর্ক ছাড়া কেবলমাত্র যৌনতাকে উপভোগ করার জন্য মানে
আপনার অন্য কারোর সাথে সেক্সে এঙ্গেজ হয়ে যাবে, ইট ইজ মানে লেস লাইকলি, ভেরি লেস লাইকলি। এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার বলা যায়। সো এটা হলো আল্লাহ তাআলার একটা ব্যালেন্স সৃষ্টির ভিতরে। এইভাবে করে আল্লাহ তাআলা সমাজকে সুরক্ষা প্রদান। সো এই যে যৌন নির্যাতন বা রেপ যেটাকে আমরা বলি, এটাকে বন্ধ করার জন্য সেকুলার চিন্তার মানুষজন, পশ্চিমা চিন্তার মানুষজনও আন্দোলন করতেছে রিসেন্ট টাইমে, সবসময় করে, বা মানুষজনও চায় যে স্বাভাবিকভাবে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আবার ইসলামিক চিন্তার মানুষজনও চায় এই ঘটনা যেন না ঘটে, তারাও হচ্ছে আন্দোলন করে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন জিনিস জানে যে এটা কীভাবে বন্ধ করা যায়। সো এই যে দুইজনের চাওয়াটা, এই দুইজনের চাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই আছে। এখানে ব্যাপারটা হলো যে দেখেন, পশ্চিমা যে সভ্যতা, সেকুলার সভ্যতাকে যদি আপনি বলেন, তাহলে আপনাকে তারা ওভারঅল সেক্সকে কিভাবে দেখে হ্যাঁ। এইখানে যেতে হবে আপনার ডিসকাশনটা। আপনি শুধু ওখানে থেকে বা করতে পারবেন না। রেপটাকেও কিভাবে দেখে, এই না, প্রশ্নটা চল। মানে ব্যাপারটা হলো যে আপনি রেপকে কিভাবে দেখেন, এর আগে আপনি সেক্সকে কিভাবে দেখেন, এবং নারী এবং পুরুষের সম্পর্ককে আপনি কিভাবে দেখেন, আপনার ওখান থেকে আসতে হবে। মানে দেখেন, চুরি এবং ডাকাতির ভিতর পার্থক্য কি? চুরিতেও আপনার জিনিসটা নিয়ে যাচ্ছে, ডাকাতিও আপনার জিনিসটা নিয়ে যাচ্ছে। তো ডাকাত হলো গিয়ে ফোর্স ফোর্স করে, করে। ঠিক আছে, মানে আপনার ফোর্স ক্রিয়েট করে সে জিনিসটা নেয়, এটা হলো ডাকাতি। আর চুরিতে অজ্ঞতা সে সারে নিয়ে যায়। অগোচরে, মানে অজ্ঞাতসারে নেয়। উভয় অবস্থাতে আপনার কিন্তু আপনার জিনিস হারানোর ব্যাপারটা কিন্তু বিদ্যমান। থাকেই, হ্যাঁ। এখন আপনি যদি বলেন যে না, আমি শুধু ডাকাতিকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি না, এটা তো হয় না। এটা হয়। না। মানে হলো যে আপনার মূল যে ঘটনাটা এখানে ঘটছে সেটা হলো একটা অবৈধ, আপনার অবৈধ যৌনাচার, অবৈধ সম্পর্ক না, সম্পর্ক তো হ্যাঁ, হয় নাই, হ্যাঁ। অবৈধ যৌনাচার ঘটছে এখানে। এখন অবৈধ যৌনাচার আপনার একটা হলো জোর করে ঘটছে, আরেকটা হলো মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে ঘটছে। এখন আপনি যদি বলেন যে আপনি মিউচুয়াল কনসেন্টে যদি ঘটে, তাহলে আপনি এটাকে অ্যাগ্রি করেন, আপনি এটাকে সমর্থন দেন, আপনি এটা করার স্বাধীনতা চান। আবার শুধুমাত্র এর সাথে যদি আপনার ফোর্স যুক্ত হয়, তখন শুধুমাত্র আপনি এটাতে ডিসএগ্রি করেন, তাহলে ইট ইজ মোর লাইকলি আপনি আসলে রেপকেও কন্ট্রোল করতে পারবেন না। ঠিক আছে? কারণ আপনি ফান্ডামেন্টালি এই কাজটাকে আপনি নালিফাই করছেন না, আপনি এটাকে দোষ হিসেবে সাব্যস্ত করছেন না। সুতরাং ওয়েস্টার্ন চিন্তা এবং ইসলামিক চিন্তার ভিতরে যে পার্থক্যটা, এইটা আমরা দেখতে পাবো যে সমাজে অবৈধ যৌনতা, এইটাকে কার্ভ করার জন্য, দমন করার জন্য, কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সামগ্রিক কি ব্যবস্থাপনা কে নিচ্ছে, ঠিক আছে, এবং এই বিষয়টাকে সে কিভাবে দেখছে, এর মধ্য দিয়ে আমরা দুইটা জিনিসকে আলাদা করতে পারবো। ঠিক আছে? ইসলাম জিনিসটাকে কিভাবে দেখছে? ইসলাম দেখছে যে নারী পুরুষের যে সম্পর্ক, যে জৈবিক সম্পর্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, এবং এই এলিমেন্টটা মানে যদি পুরুষ অ্যাক্সেস করতে চায়, তাহলে তাকে অবশ্যই একটা লিগ্যাল ফ্রেমের মধ্য দিয়ে নিতে হবে, এবং তার এই যে ভোগটা, যৌনতাকে যে সে উপভোগ করবে, এটা কেবল শুধু আনন্দটুকু উপভোগ করলেই তাকে ছেড়ে দেওয়া হবে না। এই আনন্দের সাথে সাথে যে দায়ভার আছে, দায়িত্ব আছে, যে এটা রেসপন্সিবিলিটি আছে। তাকে বহন করতে হবে। এটা হলো ইসলামের কন্ডিশন। কেন জিনিসটা দেখেন, জাস্ট ইটস ভেরি সিম্পল, যে একজন পুরুষের কাছে এই জৈবিকতা, ইটস জাস্ট আ ম্যাটার অফ 10 মিনিটস, ইটস আ ম্যাটার অফ 20 মিনিটস or 30 মিনিটস। জিনিসটা বুঝেন। কিন্তু একজন নারীর কাছে ব্যাপারটা কেমন? জাস্ট এই অল্প সময়ের একটা যৌনতার বিপরীতে একজন নারী গর্ভবতী হয়ে যেতে পারে। সো নেক্সট 10 মান্থস সে এই সন্তানটাকে গর্ভধারণ করবে। এরপরে এই সন্তানকে জন্ম দিবে, পৃথিবীতে আনবে। এরপরে এই সন্তানের সাথে তার একটা গভীর, সে এটা মানে অবৈধ যৌনতার মাধ্যমে জন্মাক অথবা বৈধ যৌনতার মাধ্যমে জন্মাক, সন্তানের সাথে তার মায়ের যে সম্পর্ক, সেটা কিন্তু সর্বাবস্থায় একই রকম। একই রকম। মায়ার সম্পর্ক, বাঁধনের সম্পর্ক সেটা আছে। তখন এই সন্তানকে দুগ্ধ পান করানো, তাকে বড় করে তোলা, তাকে মানে নার্চার করা, তারপরে তার যে টেক কেয়ার করা, এই সব কিছুর দায়িত্ব কার উপরে যাচ্ছে? মায়ের সেই উপর। মায়ের উপরে যাচ্ছে, তাই না? মাকে নিতে হচ্ছে। এটা হলো আপনার আহ, এই যে দায়িত্ব,
এখন প্রশ্ন হলো, এই যে সন্তান গর্ভধারণ করলো, এখন এই নারী সে কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে, সে তার ইউনো যে একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন তার কত কমপ্লেক্সিটির মধ্য দিয়ে যায়, এই অবস্থায় তার অনেক টেক কেয়ার করার ব্যাপার থাকে, ঠিক আছে, সন্তান যদি হয় তার দায়ভার নেওয়ার ব্যাপার থাকে, তখন এই সন্তান যে নারী তাকে লালন পালন করবে এই নারীর দায়িত্ব নেওয়ার ব্যাপার থাকে, অনেকগুলো ব্যাপার এখানে জড়িত। তাহলে এখন যদি একজন পুরুষ এই দায়িত্ব নেওয়া ছাড়া সে যদি উপভোগের সুযোগ পায়, তাহলে সে কখনো এই দায়িত্ব নেবে না। কারণ তার কাছে কিন্তু মূল জিনিসটা কি, তার কাছে মূলত এই যৌনতাকে উপভোগ করা, ঠিক আছে। পশ্চিমারা যেটা করে সেটা হলো পুরুষকে এই দায়িত্ব না নিয়ে এই যৌনতাকে উপভোগ করার সুযোগ করে দেয়, সুযোগ চায়। সুযোগ করে দেয় তারা, ঠিক আছে। এবং মানে কি, আপনি মিউচুয়াল কনসেন্টে আপনি ইয়ে করলেন, আপনি চলে গেলেন, এখন এই এরপরে কি হবে এরপরে এইসবের কি কোনো হবে, প্রশ্নের এর উত্তর কোনো তারা দেয় দায়ভার না। তার উপরে নাই। এবং আপনি দেখেন যে তারা ওই যে মায়ের নামে যে ইয়ে চায়, সন্তানের পরিচয় যে পিতৃ পরিচয় যে মুছে দিতে চায়, মাতৃ পরিচয়, তার মানে হলো সে মূলত এই যে অবৈধ সম্পর্কের অবৈধ যৌনতার মাধ্যমে উৎপাদিত সন্তানের যেন পুরুষের কোনো দায়ভার যেন নিতে না হয়। মানে নারীরা মনে করতেছে এটা মূলত নারীর অধিকার, এটা যে পুরুষরা বানিয়েছে পুরুষকে মূলত এসকেপ রুট দেওয়ার জন্য, ঠিক আছে, এটা বুঝতে তার পারতেছি। জন্য দায়িত্ব নিতে না হয়। ও এবার তুমি বুঝো গিয়ে তোমার বাচ্চা নিয়ে, তুমি ভোগো গিয়ে তোমার বাচ্চা নিয়ে, সে জাস্ট 10 মিনিটের মজা করে সে তো অন্য কোথাও গেছে, তোমার নামে মজা সন্তানের করে। পরিচয় হবে তোমার নামে হ্যাঁ, সন্তানের পরিচয় হবে, তুমি সন্তান নিয়ে ভোগবা, তুমি তার দায়িত্ব পালন করবা, সে 10 মিনিটের ভোগ করে শেষ। এটা হলো পশ্চিমা দর্শন, পশ্চিমা কালচার। ইসলামে এটার কোনো সুযোগ নেই। ইসলামে আপনি উপভোগ করবেন, আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, ঠিক আছে। সো সামগ্রিকভাবে পশ্চিমা চিন্তার মধ্যে এবং ইসলামী চিন্তার মধ্যে সেক্সের ব্যাপারে মৌলিক পার্থক্য আছে। পার্থক্য আছে, ঠিক আছে। পশ্চিমা চিন্তা নারীকে বিপদগ্রস্ত করে, নারীকে ভালনারেবল করে, অরক্ষিত করে তোলে, বিপদগ্রস্ত করে তোলে, বিপদের দিকে ঠেলে দেয়। আর ইসলাম হলো এইটা পুরুষের ভিতরে আল্লাহ তাআলা ন্যাচারালি ওই ড্রাইভটা দিয়েছেন, ঠিক আছে, পুরুষের ভিতরে ওই ড্রাইভ দিয়েছেন যে হি ওয়ান্টস টু অ্যাক্সেস ইট, সে চায় এটা। সো তখন আল্লাহ বলতেছেন তাকে যে কন্ডিশন তুমি দিয়ে যদি এটা চাও, ঠিক আছে, প্রবলভাবে, তাহলে তোমাকে এই 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 দায়িত্ব নিতে হবে। তখন সে এসে কি করে, এটাকে বিয়ে একটা করে, হ্যাঁ, মোহরানা দেয়, স্ত্রীর দায়িত্ব নেয়, সন্তানের দায়িত্ব নেয়, তারপরে সে এটাকে অ্যাক্সেস করে। এইটার মাধ্যমে আলটিমেটলি দেখেন এম্পাওয়ারিং দি উইমেন। ইসলাম কি করতেছে, পুরুষের যে সেক্স ডিজায়ার, এই ডিজায়ারের মাধ্যমে নারীকে এম্পাওয়ার করতেছে। সে এখন এসে বলতেছে তোমার কি লাগবে খাওয়া, তোমার দায়িত্ব, তোমার তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিচ্ছি, তোমার ঠিক রুটি রুজিটা, তোমার বাসা বাড়ির দায়িত্ব আমি নিচ্ছি, তোমার সন্তান জন্ম নেবে এই সন্তানের দায়িত্ব আমি নিচ্ছি, সব দায়িত্ব আমি নিচ্ছি, লেট মি অ্যাক্সেস ইউ। তার মানে কি, এইটার মাধ্যমে ইসলাম নারীর এম্পাওয়ারমেন্ট করছে, ঠিক না? সো দিস ইজ ইট। এইখানে পশ্চিমা সভ্যতাটা পুরা উল্টা। তারা মানে আপনি একটা অন্যভাবে দেখেন যে কোনো কিছুকে সস্তা করে দেওয়ার একটা ওয়েস্টার্ন কালচার আছে। যেমন ধরেন শ্যাম্পু, আমরা ছোটবেলায় দেখতাম শ্যাম্পু অ্যাকচুয়ালি বড় বড় প্যাকেট হয়, একটা শ্যাম্পু যদি আপনি কিনতে চান আপনার 200 টাকা লাগবে, রাইট? হুম, সো শ্যাম্পু আপনার জীবনে আসলে খুব বেশি জরুরি না, আপনি এটা ছাড়া চলতে পারেন, তারা আমাদেরকে শিখাইছে যে শ্যাম্পু ছাড়া জীবন অচল। সো আপনি 200 টাকা দিয়ে, যখন আপনার 200 টাকা 500 টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনতে হতো, তখন আপনার অ্যাকচুয়ালি একটা ফাইন্যান্সিয়াল একটা পজিশন লাগতো এটা পাওয়ার জন্য। সবাই এটা কি করতে পারতো না, পারচেজ করতে অ্যাক্সেস পারতো করতে না। পারতো না, ঠিক আছে। সো এইটাকে সে যখন 2 টাকার মিনি প্যাকে এনে দিল, 2 টাকার মিনি প্যাক সে এখন একটা অ্যাক্সেস করতে পারে, সে একটা গরিবের কাছে ওটা বেচতে পারে, তখন জিনিসটা কি সস্তা হইল না আরো, ঠিক আছে। দেখেন ইসলাম বলতেছে তুমি তাকে একদিন অ্যাক্সেস করতে চাও, ঠিক আছে, তবুও তোমাকে পূর্ণ দায়িত্ব নিতে হবে। তার মানে কি, তোমার অনলি অপশন ইজ ম্যারিজ, হুম, ঠিক আছে। ওরা এসে বলতেছে যে নো দরকার নাই, সে যদি তোমাকে কনসেন্ট দেয় তাহলে তুমি কি করতে পারো, মানে একবার তাকে ভোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিংবা আপনি ধরেন যে 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 পতিতাবৃত্তির যে ব্যাপারগুলো আপনার পশ্চিমা সভ্যতা যেগুলোকে বৈধতা দেয়,
এটার মাধ্যমে সে কি করছে আসলে? পুরুষের জন্য সেই দরজা খুলছে যে সে কোনো দায়িত্ব না নিয়ে, ঠিক আছে? মানে আপনার ওই যে নারীর পূর্ণ দায়িত্ব নেওয়া মানে হলো আপনার পূর্ণ শ্যাম্পু কিনতে হবে। তারপর আপনি একবার মাথায় দিতে পারবেন। হ্যাঁ? এটা মাইনাস করে দিচ্ছে, এটাকে মাইনাস করে দিচ্ছে। 2 টাকা 3 টাকা আপনি 5 2 টাকা টাকা দিয়ে দিয়ে ৫ টাকা আপনি অ্যাক্সেস যখন করতে ইচ্ছে পারবেন। নিবেন। সো আপনার বিয়ে করার দরকার নাই। আপনার নারীর দায়িত্ব নেওয়ার দরকার নাই। আপনার তার গর্ভজাত সন্তানের দায়িত্ব নেওয়ার দরকার নাই। আপনার জন্য তারা আপনার পতিতাবৃত্তি ওপেন করে দিয়েছে। ইউ গো দেয়ার, হ্যাভ সেক্স অ্যান্ড গো অ্যাওয়ে। আপনার কিছু করার দরকার নেই। তো ভাই এতক্ষণ মানে যে আলোচনাটা করলেন এটা শুনে একটা অডিয়েন্সেরও মনে হতে পারে বা আমার কাছে স্বাভাবিকভাবে যেটা মনে হচ্ছে যে ইসলাম হয়তো ধর্ষণটাকে বন্ধ করার জন্য বিয়েটাকে হচ্ছে একমাত্র সলিউশন হিসেবে দেখছে। তো মানে আপনি কি মনে করেন যে ধর্ষণ বন্ধ করার জন্য শুধুমাত্র ভালোভাবে যদি বিয়ে হয়ে যায়, স্বাভাবিকভাবে বিয়ের যে কালচারটা আছে এটাকে যদি এস্টাবলিশ করা যায়, ধর্ষণ বন্ধ হয়ে যাবে? ইসলাম কি শুধুমাত্র এই সলিউশনটা দেয় নাকি তাদের আরও কোনো সলিউশন আছে? না, এখানে ২ টা জিনিস। আপনি অ্যাকচুয়ালি যে কেউ বিয়ে করলেই যে সে আর ধর্ষণ করবে না, সে ধর্ষক হতে পারে না, ব্যাপারটা এমন না। হ্যাঁ। ধর্ষণ একটা মনস্তাত্ত্বিক অবক্ষয়ের ব্যাপার। আচ্ছা। ঠিক আছে? ধর্ষণ একটা মনস্তাত্ত্বিক অবক্ষয়ের ব্যাপার। এইটা একজন পুরুষ মানে বিবাহিত অবস্থায়ও করতে পারে। আচ্ছা আচ্ছা। এবং এমন মানে আমি এটা নিয়ে একবার রিসার্চ করছিলাম যে পতিতালয়ে যাওয়ার যে কালচার, ঠিক আছে? পতিতালয়ে হুম। যারা যায় এদের ভিতর বড় একটা সংখ্যক বিবাহিত শ্রেণী। তাহলে সে তো শুধু বিয়ে তো ধর্ষণ শুধু আটকাতে বিয়ে পারতেছে না। না, শুধু বিয়ে ধর্ষণ আপনাকে ঠেকাতে পারবে না। এবং এইটার জন্য সবচেয়ে বড় যেটা আপনার মানে আপনি সব ব্যবস্থা দেওয়ার পরেও চোর থাকে। হ্যাঁ। সব ব্যবস্থা থাকার পরেও রেপিস্ট থাকবে। তাদের জন্য মূলত পানিশমেন্ট। আচ্ছা। ঠিক আছে? আপনার মানে এই ওই ডেটোরেন্স পর্যায়ের পানিশমেন্ট অর্থাৎ আপনার এমন পানিশমেন্ট হতে হবে যে পানিশমেন্ট সমাজে একটা যদি হয় তাহলে হাজার মানুষের ভিতরে লাখো মানুষের মস্তিষ্কে ওইটা এমনভাবে গেঁথে যাবে যে এই কাজ যদি আমি করি আর যদি আমি ধরা খাই তাহলে তো আমার পরিণতি এইটা হবে। ঠিক আছে? পানিশমেন্ট ইজ দি মানে রেপিস্ট অ্যাকচুয়ালি আপনার বিয়ে শাদী সব কিছু যদি দেন তাহলে অনেক মনস্তাত্ত্বিক অবক্ষয়ের মানুষ থাকবে যার তারপরেও তাদের মধ্যে এই রেপিস্ট মেন্টালিটি থাকবে। এদেরকে দমন করার জন্য ওই শক্ত পানিশমেন্ট লাগবে। অ্যাট দ্য সেম টাইম রেপিস্ট মেন্টালিটি গ্রো করার পিছনে অনেক সোশ্যাল এলিমেন্ট আছে। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়েও আমাদের ভাবা দরকার। মানে একই শুধু পানিশমেন্ট দিয়ে দিলাম তাতেও হচ্ছে শুধু অফ হয়ে যাবে না। পানিশমেন্ট দিয়ে দিবেন তাতেও হবে না। আপনার শুধু পানিশমেন্ট দিবেন তাতেও আপনার রেপ যে একেবারে বন্ধ হয়ে যাবে তা না। আবার একই সাথে আপনি যে রেপিস্ট মনস্তত্ত্ব ডেভেলপ করার জন্য যে এলিমেন্ট আছে এগুলোকে যদি আপনি বাস্তবায়ন করেনও তখনও যে সব রেপিস্ট ভালো হয়ে যাবে তাও না। ঠিক আছে? হুম। এটা সবসময় কিছু না কিছু সমাজে এই অপরাধী থাকবে। ব্যাপারটা বুঝতে পারছি? সো আপনি কি করবেন? আপনি কোনো একটা অপরাধ যদি আপনি দমন করতে চান, তাহলে আপনি তো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তা করবেন। এইটার কারণ, এইটার আপনার ইফেক্ট, এইটার প্রতিকার, কিভাবে এটা হয়। সো আপনারা যদি চিন্তা করেন যে রেইপের একটা প্রাথমিক যদি আপনি ধরেন যে একজন পুরুষের ভিতরে তার ডিজায়ার আছে, সেই ডিজায়ারটাকে ফুলফিল করার জন্য সে একটা সুযোগ খুঁজে অন্যায়ভাবে এটাকে সে ফুলফিল করার দিকে এগিয়ে গিয়ে এটা করছে। তাহলে এটা একটা ডেফিনিটলি অন্যায়। আর প্রথমত হলো যে আপনি যেটা প্রথমে আগের কথা যেটা বলেছি, আপনি মানুষের ফিজিক্যাল ডিজায়ারকে মানে যত সহজে, ঠিক আছে? সে ফুলফিল করার সুযোগ বৈধভাবে দিতে হবে। পূরণ করতে পারে এটাকে আপনি ব্যবস্থা করবেন। অ্যাট দ্য সেম টাইম যে সকল কারণে মানুষের ভিতরে রেপিস্ট মেন্টালিটি গ্রো করে এগুলোকে সমাজ থেকে দূরীভূত করবেন। আপনি এর ভিতরে কি আছে? যেমন ধরেন পর্নোগ্রাফি। ঠিক আছে? ওয়ান অফ দি মেজর এলিমেন্ট ইন দিস সোসাইটি যেটা মানুষের ভিতরে রেপিস্ট মেন্টালিটি গ্রো করে। এমনকি দেয়ার আর মানে হিউজ কাইন্ডস অফ মানে আপনার পর্নোগ্রাফি আছে যেগুলোতে আপনার রেপ মানে রেপকে পর্নোগ্রাফি হিসেবে দেখানো হয়। সো এইটা মানুষের মনস্তত্ত্বকে আপনার নরমাল পর্নোগ্রাফি মানে কি? আপনি এই জিনিসগুলো যখন মানুষ দেখে তখন তার মাথার ভেতরে অ্যাকচুয়ালি অন্য কোনো কিছু কাজ করে না। তার যে নরমাল থিংকিং ওয়ে একজন মানুষের জীবনে অ্যাকচুয়ালি যৌনতাটা আসলে কি? এটা একটা নিড তার। ঠিক আছে? এটা ব্যাপারটা কেমন হয় যে আপনার একটা প্রয়োজন এবং এটা পূরণ করার একটা আপনার সুন্দর
একটা আপনি বলবেন শিল্পিত, ঠিক আছে, আপনার রুচিসম্মত, আপনার পৌরুষসুলভ, মানে আপনার মার্জিত এবং স্যাটিসফাইং। অনেক চমৎকার একটা ব্যবস্থাপনা আছে, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু সবসময় সীমিত হয়, ঠিক আছে। এখন আপনার মাথায় যদি আপনি মানে এই পর্নোগ্রাফির মাধ্যমে যখন মানুষ পর্নোগ্রাফি দেখে তখন তার মাথায় অ্যাকচুয়ালি যে একটা নর্মাল যে বিহেভিয়ার মানুষের চিন্তা করা এটা নষ্ট হয়ে যায় মেকানিজমটা। সে চারিদিকেই শুধু মূলত সে ডানে থাকে, বামে থাকে, নিচে থাকে, উপরে থাকে, সে শুধু সে মানে সে সে সর্বত্র সেক্স দেখতে পায়। তখন তার এই মনস্তত্ত্বটা নষ্ট হয়ে যায়। যখন নষ্ট হয়ে যায় তখন সে এটাকে সুযোগ খুঁজে কাকে ধর্ষণ করা যায়, কে উইক আছে, কে কাকে কোথায় কিভাবে মানে ফাঁদে ফেলা যায়, এইসব মানে নষ্ট পরিকল্পনাগুলো তখন সে করতে থাকে। এবং সোসাইটিতে আরও যত সফট এলিমেন্ট আছে, যে সকল এলিমেন্টগুলো মানুষকে আপনার এই নোংরামি চিন্তাগুলোকে মানুষের ভিতর উজ্জীবিত করে। আমি সেদিনও বলেছিলাম যে আপনি ধরেন সমাজে যেসব অনেক নোংরা গান আছে যেটা মানুষের ভিতরে নোংরামিকে উস্কে দেয়। আপনার সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হোয়াট ইজ দিস? আপনি কি করতেছেন আসলে? স্পষ্টভাবে আচ্ছা, এই যে অল্পনা বয়সের সখিনা কি যেন এরকম একটা গান আছে না? ফজলুদ্দিন বাবু এ এ ফ ফজলুর রহমান বাবু না কি যেন সে গেয়েছে। কি যে নোংরা! ঠিক আছে? এরকম আরো অনেক নোংরা গান আছে। যে নোংরা গানগুলো মানুষকে যৌনভাবে কি করে? যৌনতার দিকে মানে উত্তেজিত করে। উত্তেজিত করে এবং নোংরা চিন্তা মানুষের ভিতরে উস্কে দেয়। এই গানগুলো কি সমাজ থেকে এলিমিনেট করার জন্য স্বাভাবিকের কোনো পদক্ষেপ নিতে রাজি আছে? সো ওখানে দেখা যায় যে এই বিষয়গুলোকে, এই নোংরা বিষয়গুলোকে যেগুলো হচ্ছে ধর্ষণের দিকে ড্রাইভ করে, ওইগুলোকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যায়। আবার একই সাথে হচ্ছে ওরা চায় যে ধর্ষণটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, যেটা আসলে এটা হবে না। এটা কখনোই কখনোই হওয়ার পসিবল নয়। না। এটা যে হওয়ার নয়, এটার এক্সাম্পল আমরা 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 দেখব যে তাহলে আপনার নোংরা গান আছে, নোংরা সিনেমা আছে। হুম, যে সিনেমার দ্বারা মানুষকে আপনার খারাপ দিকে, খারাপ চিন্তায় নিয়ে যায়। নিয়ে যায়। আপনার নোংরা বিজ্ঞাপন আছে, যেগুলো খারাপ দিকে নিয়ে যায়। আপনার রাস্তার বিলবোর্ডে মেয়েদেরকে আপনার নারী দেহের প্রদর্শনী আছে। এগুলো মানুষকে খারাপ চিন্তার দিকে উজ্জীবিত করে। আপনার পর্নোগ্রাফি, দি লাস্ট অ্যান্ড লিস্ট হুম, মানে মানে সবচেয়ে নোংরা যেটা, এই জিনিসগুলো আপনার সোসাইটিতে আছে। এই সবকিছু মিলে কি করতেছে? মানুষের ভিতরে রেপিস্ট মেন্টালিটি গড়ে গ্রো তুলতেছে। করতেছে। ঠিক আছে? সুতরাং যখন আপনি চাবেন যে সমাজ থেকে পরিপূর্ণভাবে এইটা ম্যাক্সিমাম লেভেলে আপনার এই রেপ নির্মূল হোক, তখন আপনাকে এই সকল এলিমেন্টগুলোকে নির্মূল করতে হবে প্রথমে। এরপরেও যে আপনার এতে সব মানুষ ভালো হয়ে যাবে তা না। তাহলে আসলে পৃথিবীতে কোনো আইন থাকতো না। হুম। আপনি যে পানিশমেন্ট, ঠিক আছে? আল্লাহ তো চুরি কত খারাপ জিনিস আল্লাহ তাআলা বর্ণনা করছেন। অনেক আল্লাহ তাআলা কোরআনে কত সুন্দর করে মানুষকে বুঝাইছেন। আবার আল্লাহ তাআলা হাত কাটার আইন দিয়েছেন কেন? পাথর মেরে শাস্তি কেন দিয়েছেন? তার মানে বোঝা যায় এটা যে থাকবেই। আপনার এই যে চোরানাশনের ধর্মের কাহিনী, মানে হলো যে আপনি যত এলিমেন্টই খারাপ করেন না কেন, তার তো নিজের ভিতরেই ওইটার একটা ড্রাইভ আছে। ঠিক আছে? হুম। ওই ড্রাইভটা যদি সে পরিশীলিত না করে, সঠিক লাইনে থাকতে না চায়, তখন তার যখন এই অপরাধ কেউ করবে, তখন হলো এই পানিশমেন্ট দিতে হবে। এই পানিশমেন্ট, ইসলামের পানিশমেন্টটা কত মানে ভয়ানক দেখেন। আপনি পানিশমেন্টটা চিন্তা করেন, ব্যভিচারের পানিশমেন্টটা। আল্লাহ তাআলা বলছেন, "ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন" যে এই যে পাথর মেরে হত্যা করা হবে, এটা যেন মানুষ দেখে। আপনি গোপনে তাকে জেলে ফাঁসি দিয়ে দিবেন। কেউ তো জানলই না এটা কি। আপনি যদি একটা পানিশমেন্ট জনসমক্ষে দেন, হাজার, হাজার মানুষ স্টেডিয়ামের ভেতরে দেখবে যে একজন জীবন্ত মানুষকে তার এই অপরাধের কারণে পাথর মেরে তিলে, তিলে হাজার, হাজার মানুষের সামনে তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে এই অপরাধের কারণে। লক্ষ, লক্ষ মানুষের মানে মনস্তত্ত্ব থেকে এই রেপ করার চিন্তা দূর হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাও বুঝতে হবে যে আপনার অনেকে এরকম বলে যে আপনার যখন আপনারা রেপের পানিশমেন্টের কথা বলেন তখনই আপনারা ব্যভিচারের শাস্তির কথা আনেন কেন? একটা আরেকটার সাথে ইররিলেভেন্ট। ভাই এইটা ট্রু যে আপনি সকল ব্যবস্থা নিলেই রেপিস্ট সব ভালো হয়ে যাবে না। এটা ফ্যাক্ট। বাট এট দ্য সেম টাইম আপনি যদি পরিপূর্ণভাবে এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ব্যবস্থাপনা না নেন তাহলে আপনার ব্যবস্থাপনা কখনো কাজই ওইভাবে কাজ করবে না। করবে না। আমি একটা সিম্পল উদাহরণ দেই। আমি আমার শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে গেছি, তার কিডনি ড্যামেজ হয়ে গেছে। 39% কিডনি ফাংশন করে, আপনার 61% কিডনি ফাংশন করে না। তো ডাক্তারকে জিজ্ঞেস করছি যে আপনার কিডনি ফাংশন করে না, এখন কি করবেন? তো উনি ২ টা ওষুধ দিয়ে বলছেন আপনার প্রেশার এবং ডায়াবেটিক ঠিক করতে হবে।
এখন আমি যদি ডাক্তারকে ধমক দেই, আপনার কাছে আসছি কিডনি নিয়ে, আপনি বলতেছেন প্রেশার আর ডায়াবেটিক ঠিক করতে হবে, এটা হলো নাকি? ইটস এ স্টুপিড কোশ্চেন। ঠিক আছে, কারণ তার প্রেশার এবং ডায়াবেটিকের কারণে কি হচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে। এখন যদি আপনি প্রেশার ডায়াবেটিকের কথা বলতে না দেন, তাহলে আসলে এইটা কোন ধরনের স্টুপিডিটি, ঠিক না? সো এটা আপনার, তার মানে কি, তার মানে উনি এটা, আমি যেমন পূর্ণ মানুষটা একটা বডি, ঠিক আছে, এই মানুষের অর্গানগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, একটা আরেকটার দ্বারা প্রভাবিত হয়, তেমনি মানুষের মনস্তত্ত্ব, এই সমাজ, এই সামাজিকতা, এই সমাজের কালচার, আচার আচরণ, চাল চলন, ঠিক আছে, সমাজের সব কিছু এই মানুষের মনস্তত্ত্বকে কি করে, প্রভাবিত করে। সুতরাং রেপ একটা মানে মানুষের নষ্ট মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশ, একটা ফলাফল সেটা, একটা ফলাফল, একটা ঠিক আউটকাম। আছে, একটা নষ্ট মনস্তত্ত্বের বহিঃপ্রকাশ আচরণ। তাহলে মনস্তত্ত্বটা নষ্ট কি কি কারণে হচ্ছে, কোত্থেকে গ্রো হয়েছে? কোত্থেকে হচ্ছে এই নষ্টটা, সেই এলিমেন্টগুলোকে অ্যাড্রেস করা, এরপরেও যে ঠিক না হবে তাদের জন্য কঠোর পানিশমেন্ট ব্যবস্থা করা, এর মাধ্যমেই মূলত এই এটাকে রেপের কমানো ইয়ে যাবে। সম্ভব। পশ্চিমা ব্যবস্থায় এটা যে সম্ভব না, তারা যে বলে না, শুধু রেপকে তুমি কার্ভ করো, ব্যভিচারকে কার্ভ করবা না, এবং তারা অনেকে যুক্তিও দেয়। তারা যে অনেকে তাদের, আমার 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 মনে আছে, আমি এটা বলছি ২০০০ সনের কথা। এক লোকের সাথে একবার আমার পরিচয় হয়েছিল। তো হি ওয়াজ সাপোর্টিং, মানে ওই ইয়ে নিয়ে কথা হচ্ছে, ব্রথেল, পতিতালয় এগুলো নিয়ে কথা হচ্ছিল। সে এটা সাপোর্ট করতেছে। সে বলতেছে যে কেন? আমি বললাম, বলে যে এই যে ধরো, আমাকে সে বলতেছে, ধরেন এইচএসসি পরীক্ষার সময় আপনি একটা ছেলের বয়স ১৮, ১৯, ২০ বছর, এখন তার মাথা নষ্ট হইছে, মানে ফিজিক্যাল ডিজায়ারের কারণে। এখন আপনি তো তাকে বিয়ে করতে দেন নাই, তার তো একটা মাথা নষ্ট, তার লেখাপড়া ঠিক মতো আসতেছে না। আপনি যদি ব্রথেল রাখেন, তাহলে সে সেখানে যাবে, সে সেক্স করবে, আসবে, আবার ঠান্ডা মাথায় লেখাপড়া করবে। ইউ জাস্ট থিংক, আপনি চিন্তা করেন, ঠিক আছে? এখন আপনি দেখেন পশ্চিমারাও কিন্তু এভাবে চিন্তা করছে। সে মনে করছে যদি পতিতাবৃত্তি বৈধ করা হয়, তাহলে রেপ কমবে। যদি মিউচুয়াল কনসেন্টের ভিত্তিতে ফিজিক্যাল রিলেশনকে বৈধ করা হয়, তাহলে রেপ কমবে। এবং সহশিক্ষার কথা, সহশিক্ষার, একসাথে বসলে একসাথে মনস্তত্ত্ব বুঝবে। একসাথে সহশিক্ষার মাধ্যমে তারা পরস্পরকে বুঝবে, একসাথে বড় হবে, তাহলে তারা একজন আরেকজনকে রেপ করবে অ্যাগ্রেসিভ না, হবে না। অ্যাগ্রেসিভ হবে না, তাহলে রেপ কমবে। তাহলে আমরা দেখতে পাই, আপনি ডেটা দেখেন পশ্চিমা বিশ্বে, আমি সেদিন দেখছিলাম যে আপনার আমেরিকাতে আপনার রেপের হার প্রতি লাখে আপনার এরকম ৪০ জনের উপরে। আপনার ফ্রান্স, জার্মানি, ইউকে, নিউজিল্যান্ড ও অন্যান্য দেশগুলোর আপনি পরিসংখ্যান দেখেন, অনলাইনে আছে, আপনি সেখানে রেপের হার অনেক বেশি। এর বিপরীতে মুসলিম দেশগুলোতে, যেখানে ইভেন শরিয়া নাই, ঠিক আছে, কেবল কালচারালি একটা ইসলামের প্রভাব আছে, সেখানে রেপের হার অনেক কম। এটা কি কারণে কম হবে? কারণ ওই যে মনস্তত্ত্ব গড়ে ওঠার যেই মানে হ্যাঁ, সোর্স গুলো আছে, হ্যাঁ, ওইগুলাই হচ্ছে আপনার ওইগুলো কন্ট্রোল করা হয়। তুলনামূলক কম। তাহলে আপনি ভাবেন, যদি কমপ্লিট একটা শরিয়া কমপ্লায়েন্স স্টেট থাকতো, রাষ্ট্র থাকতো, তাহলে মানুষের মনস্তত্ত্ব আরো কত উন্নত হতো এবং কতটা রেপ বিমুখ হতো, ঠিক আছে? সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হলো, এই প্রকল্পে পশ্চিমা প্রজেক্ট ফেইল এটা শিওর করবে, এটা একদম। কখনো ফাংশন করবে না, কখনো সমাজ থেকে রেপকে এলিমিনেট করতে পারবে না। এটার জন্য দরকার একটা কমপ্লিটলি শরিয়া কমপ্লায়েন্স স্টেট কাঠামো, রাষ্ট্র কাঠামো। কমপ্লিটলি শরিয়া কমপ্লায়েন্স একটা রাষ্ট্র কাঠামো যদি থাকে, তখনই কেবল রেপকে সর্বনিম্ন, একদম রুট লেভেল থেকে। হ্যাঁ, সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভব কেবলমাত্র শরিয়া কাঠামো, রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। অন্য কোনো উপায়ে এটা সম্ভব না। ইনশাল্লাহ আজকে অনেক মানে সবগুলো লেভেল আমাদের সামনে চলে আসছে। খুব অল্প কথায় আমরা চেষ্টা করেছি আর কি। অনেক আলোচনা আছে, হ্যাঁ, আমার নোটে অনেক লম্বা আলোচনা আছে, পয়েন্ট বাই পয়েন্ট ধরে আলোচনা করলে আরো অনেক কিছু বলার আছে। মানে সবকিছু যদি বিয়ে হয়েছে তারপরেও যদি হয়ে যায়, তখন তো একটা বলছি যে মানে তোমার ডিজায়ার আছে, তুমি তোমার যদি তুমি একজন ওয়াইফ, ঠিক আছে, তুমি নাও, তোমার যদি মনে হয় না আরো ডিজায়ার আছে, ইউ গেট 2, তোমার আরো ডিজায়ার আছে, তুমি নাও 3, 4, বাট নাও ইউ হ্যাভ টু কন্ট্রোল, ইটস নট আনলিমিটেড, ঠিক আছে? আমি ওই যে ইয়েকে একদিন বলছিলাম, আমাকে র্যাবে একজন জিজ্ঞাসাবাদের সময় বুড়া বলছিল, ওরে আমি ধরছিলাম এভাবে, আমি বলছিলাম আপনি আপনার সেকুলার ব্যবস্থা বলেন, ঠিক আছে, যে আপনি আজকের এই এত তারিখ, এই এত তারিখ ২০০০ এত সনের এত মাসের এত তারিখে এই দিনে, আজকের বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বসে আজকের এই রাতে আপনি অবৈধ ১০ জন নারীর সঙ্গ চান,
নারীকে উপভোগ করতে চান, এইটা আপনার সেকুলার ব্যবস্থায় সম্ভব, ইসলামে এটা সম্ভব না, একজনও সম্ভব না। ঠিক আছে, তাহলে আপনি সেকুলার ব্যবস্থার ইয়ে করতেছেন, মানে ওকালতি করেন আপনি আমার সামনে।